গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশন শূন্য। পড়ছি এর তৃতীয় ও শেষ পর্ব। বদরুল হাসি মুখে বলল, কি ব্যাপার স্যার? মনসুর সাহেব বললেন, কাগজ নিতে এসেছি, 5 দিস্তা দিন। পরশুদিনই না কাগজ নিয়ে গেলেন? নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে ভিজে। বদরুল কাগজ বাঁধতে বাঁধতে বলল, অঙ্কটার অবস্থা কি? খুব টেনশনে আছি। মনসুর সাহেব কিছু বললেন না। উঠতে যাচ্ছেন, বদরুল হাহাকার করে উঠল, চা আনতে পিচ্চিকে পাঠিয়েছি, একটু স্যার বসুন, গল্পগুজব করি। গল্পগুজব করতে আমার ভালো লাগে না বদরুল। তা তো স্যার জানি, আপনি তো বাদাইমা না, কাজের লোক। দিনরাত অঙ্ক করা তো সহজ ব্যাপার না। অঙ্কটার নাম যেন কি? ফেক্কি, ফিবোনাকি। নাম শুনলেই প্যালপিটেশন হয়। অঙ্কটা শেষ হলে দেশের অবস্থার কি কোনো পরিবর্তন হবে স্যার? মনসুর সাহেবের মন খানিকটা বিষণ্ণ হল। এই ছোকরা তাকে নিয়ে রসিকতা করার চেষ্টা করছে। অতি বুদ্ধিমানরা নির্বদ্ধের নিয়ে যে জাতীয় রসিকতা করে সে জাতীয় রসিকতা। মনসুর সাহেব সহজভাবেই বদরুলের প্রশ্নের উত্তর দিলেন, অঙ্কের সমাধানের সঙ্গে দেশের অবস্থার সরাসরি কোনো যোগ নেই। আপনি স্যার কথাটা বিনয় করে বলেছেন। আমার ধারণা ফাটাফাটি হয়ে যাবে। ইউরোপ আমেরিকায় আপনাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে। চা নিয়ে এসেছে। মনসুর সাহেব চায়ের কাপে চুমুক দিচ্ছেন। বদরুল একটু ঝুঁকে এসে গলা নিচু করে বলল, অপরাধ যদি না নেন একটা কথা জিজ্ঞেস করি। জিজ্ঞেস করো। বাংলাদেশে আপনার সে কোনো জ্ঞানী লোক কি স্যার আছে? স্থূল রসিকতায় মনসুর সাহেবের মন আরো খারাপ হল। তিনি চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতেই বললেন, না নেই স্যার, আমিও তাই ভেবেছি। আপনি হোসেন জ্ঞানীদের সম্রাট। যাই বদরুল। জি আচ্ছা স্যার, আপনি আসেন, এত ভালো লাগে। জ্ঞানী লোক কিছুক্ষণ সামনে বসে থাকলেও জ্ঞান বাড়ে। আমার স্যার এর মধ্যেই অনেক জ্ঞান বেড়ে গেছে। মনসুর সাহেব সরাসরি বাসার দিকে রওনা হলেন না। হেডমাস্টার সাহেব প্রেশার মাপতে বলেছেন। ডাক্তার বজলুর রহমানের কাছে প্রেশার মাপাতে গেলেন। আজও সেখানে আড্ডা বসেছে। ডাক্তার সাহেব আজ ভূতের গল্প করছেন না, ব্যাঙের পেটে যে মণি থাকে তার গল্প করছেন। লোকাল ভাষায় একে বলে ব্যাঙের লাল, 7 রাজার ধন, এরকম বলা হয়ে থাকে। প্রাণী থেকে পাওয়া মণি মুক্তার মধ্যে সাপের মণি হচ্ছে নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ব্যাঙের মণি, নাম্বার 3 হাতির মাথায় যেটা থাকে গজমতি, নাম্বার 4 গরুর বুকে যেটা থাকে। গরুর বুকেও থাকে নাকি? তাও জানেন না? গরুর বুকে যেটা থাকে তার নাম গোচনা। সবচেয়ে কম দামি রত্ন থাকে ঝিনুকের মধ্যে, মুক্তা। উদ্ভট গল্প শুনতে ইচ্ছা করে, গল্পে বাধা দিতেও মন চায় না। সবাই আগ্রহ নিয়ে শুনছে। তারপরেও মনসুর সাহেব বললেন, আমার প্রেশারটা। বজলুর রহমান গল্প থামিয়ে ড্রয়ার থেকে প্রেশার মাপার যন্ত্র বের করলেন। বিরক্ত হয়ে বললেন, এর স্যার বলেছেন আপনার নাকি হাই প্রেশার। বোর্ডে আবল তাবল কিসব লিখছেন, দেখি হাত দিন। মনসুর সাহেব হাত বাড়িয়ে দিলেন। প্রেশার মাপার যন্ত্রের বাল্ব টিপতে টিপতে গল্পে ফিরে গেলেন। ব্যাঙের লালের রং হল আপনার সবুজাভ লাল। ওজন 30 থেকে 40 শ্রুতির বেশি হয় না। মনসুর সাহেব, আপনার ব্লাড প্রেশার নর্মালের একটু উপরে, তেমন কিছু না। হাঁটাহাঁটি করবেন। হ্যাঁ, যে কথা বলছিলাম, ব্যাঙের লাল ছাড়ার টাইম হল ভাদ্র আশ্বিন মাস। মনসুর সাহেব বাসার দিকে রওনা হলেন সন্ধ্যা মেলাবার পর। পথ অন্ধকার। আকাশে চাঁদের আলো নেই, শুধু নক্ষত্রের আলো। নক্ষত্রের আলোয় পথ চলতে তার ভালোই লাগছে। বয়সের সঙ্গে সঙ্গে শরীরবৃত্তীয় নিয়মে পরিবর্তন হয়। আলোর চেয়ে অন্ধকার বেশি ভালো লাগে। বাঁধের উপর যে জায়গায় বজ্রপাত হয়েছিল, মনসুর সাহেব ওই জায়গাটা খুঁজতে শুরু করলেন। ছোটবেলা থেকে শুনে আসছেন যেখানে বজ্রপাত হয় সেখানে গর্ত হয়ে থাকে। গর্ত খুললে লৌহ জাতীয় কিছু পাওয়া যায়। বাঁধের উপর তিনি এমন কোনো গর্ত খুঁজে পেলেন না যাকে বজ্রপাতজনিত গর্ত বলে ভাবা যায়। গরুর গাড়ির চাকায় তৈরি গর্ত, মাটি ডেবে যাবার গর্ত প্রচুর আছে, কিন্তু বজ্রপাতের গর্ত নয়। কিন্তু বজ্রপাতের গর্ত কই? তার হাত থেকে কাগজের প্যাকেট পড়ে গিয়েছিল, সেই প্যাকেটটাই বা কোথায়? স্যার, কি খুঁজছেন? মনসুর সাহেব চমকে উঠলেন। এতটা চমকানোর কোনো কারণ ছিল না। প্রশ্নকর্তা তার অপরিচিত কেউ নয়, ফিবোনাকি। তিনি শুকনো গলায় বললেন, ও, আমাকে চিনতে পেরেছেন তো স্যার? আমি ফিবোনাকি।
বজ্রপাতের জায়গাটা খুঁজছেন? ওই রাতে বজ্রপাত হয়েছিল আপনার শরীরে, আপনার গা বেয়ে বিদ্যুৎ নিচে নেমে যায়। আমার গায়ে বজ্র পড়ল আর আমার কিছু হলো না। তালগাছে বজ্রপাত হলে তালগাছ জ্বলে যায়। স্যার, আপনি তো আর তালগাছ না। ফিবোনাক্কিও রসিকতা করছে। আশ্চর্য। স্যার চলুন হাঁটা শুরু করি, গল্প করতে করতে আপনার সঙ্গে যাই, যদি আপনার আপত্তি না থাকে। মনসুর সাহেব জবাব দিলেন না, হাঁটাও শুরু করলেন না। ফিবোনাক্কির সঙ্গে হাঁটতে শুরু করা মানে তাকে শুধু যে স্বীকার করে নেয়া তাই না, তাকে প্রশ্রয় দেয়া। স্বীকার করা বা প্রশ্রয় দেয়া কিছুতেই উচিত হবে না। মনের ভ্রান্তি মনেই থাকুক। তার প্রেশার নিশ্চয়ই অনেক বেশি। ডাক্তার বজলুর রহমানের নষ্ট যন্ত্রে ধরা পড়েনি। প্রেশার বেশি না হলে ফিবোনাক্কি নামক ব্যাপার স্যাপার চোখের সামনে উপস্থিত হতো না। স্যার, ওই রাতে তো এক ম্যারাথন ঘুম দিলেন। আমি হিসেব করে দেখেছি আপনি সর্বমোট 23 ঘন্টা 37 মিনিট 11 সেকেন্ড ঘুমিয়েছেন। আপনি কি স্যার লক্ষ্য করেছেন 23, 37, 11 তিনটাই প্রাইম নাম্বার? আবার এদের যোগফলও প্রাইম নাম্বার। এদের যোগফল হলো 71। ইন্টারেস্টিং না? হ্যাঁ, ইন্টারেস্টিং, বেশ ইন্টারেস্টিং। ফিবোনাক্কি লজ্জিত গলায় বলল, আমার অপরাধ ক্ষমা করবেন স্যার। আসলে আপনি ঘুমিয়েছেন 25 ঘন্টা 20 মিনিট 40 সেকেন্ড। কোনোটাই প্রাইম নাম্বার না। আপনাকে মিথ্যা করে প্রাইম নাম্বারের কথা বলেছি, যাতে আপনি আগ্রহী হয়ে আমার সঙ্গে কথা বলেন। প্রাইম নাম্বারের প্রতি আপনার এই আগ্রহের কারণ কি? মনসুর সাহেব বললেন, একটা সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, অখণ্ড অবস্থায় থাকছে, এই জন্যই ভালো লাগে। এই বিশ্বব্রহ্মাণ্ডে যত গণিতবিদ জন্মেছেন সবারই প্রাইম নাম্বার সম্পর্কে কৌতূহল। ভারতের মাদ্রাজের এক গণিতবিদ ছিলেন, আপনি তার নাম শুনেছেন? রামানুজন। হ্যাঁ, শুনেছি। প্রাইম নাম্বার সম্পর্কে ওনার আগ্রহ ছিল সীমাহীন। ওনার সেই বিখ্যাত গল্পটা কি স্যার জানেন? কোন গল্প? ওই যে নিদারুণ অসুস্থ হয়ে তিনি শুয়ে আছেন, শরীরের এমন অবস্থা যে যে কোনো মুহূর্তে তিনি মারা যাবেন। এই সময় তাকে এক ভদ্রলোক দেখতে এলেন। রামানুজন বললেন, তুমি যে গাড়িতে করে এসেছো তার নাম্বারটা কত? ভদ্রলোক নাম্বার বললেন। রামানুজন আনন্দিত ভঙ্গিতে বললেন, আরে প্রাইম নাম্বার, তুচ্ছ বিষয় নিয়ে কি কৌতূহল? মনসুর সাহেব রাগী গলায় বললেন, প্রাইম নাম্বার তুচ্ছ বিষয়? অবশ্যই তুচ্ছ বিষয়। মৌলিক সংখ্যায় এমন কি বিশেষত্ব আছে যে একে মাথায় নিয়ে নাচতে হবে? পৃথিবীর রহস্যের সবটাই শূন্যের ভেতর। যে কোনো রাশিকে শূন্য দিয়ে গুণ করলে উত্তর হবে শূন্য, আবার সেই রাশিকে শূন্য দিয়ে ভাগ দিন, হয়ে যাবে অসীম। তুমি আমাকে এসব শেখাতে এসো না, এসব আমার অজানা নয়। স্যার, আমরা হাঁটতে হাঁটতে গল্প করি, চলো। আপনার কাগজের প্যাকেটটা আমার হাতে দিন। তোমার হাতে দিতে হবে না, তুমি হাঁটো, এটা এমন কিছু ভারী নয়। ফিবোনাক্কি পাশাপাশি হাঁটছে। নিজের উপর রাগে মনসুর সাহেবের গা জ্বলে যাচ্ছে। ফিবোনাক্কিকে সঙ্গে নিয়ে হাঁটার মানে তাকে স্বীকার করে নেয়া। ফিবোনাক্কি, তুমি কি ধূমপান করো? জি না স্যার, তবে আপনি যদি দেন একটা সিগারেট টেনে দেখতে পারি। আমার কাছে সিগারেট নেই, আমি ধূমপান করি না। না করাই ভালো, হার্টের 12টা বাজিয়ে দেয়। ফিবোনাক্কি, জি স্যার। ব্যাঙের পেটে মণি থাকে, তুমি জানো? আমি শুনেছি ব্যাঙের পেটের মণিকে বলে লাল। ভাদ্র আশ্বিন মাসে ব্যাঙ এই লাল উগরে মাটিতে ফেলে, এতে জায়গাটা আলো হয়ে যায়। আলো দেখে পোকামাকড় আসে, ব্যাঙ তখন এইসব পোকামাকড় ধরে ধরে খায়। এইসব কেন জিজ্ঞেস করছেন? তোমার জ্ঞান কতটুকু তা জানার চেষ্টা করছি। কি জানলেন? জানলাম যে আমার যে জ্ঞান এবং তোমার যে জ্ঞান তা একই। তুমি আমার চেয়ে বেশি কিছু জানো না, অর্থাৎ তুমি ফিবোনাক্কি নও, কিছুই নও। তুমি আমার কল্পনা, এবং এই সত্য আমি খুব সহজে প্রমাণ করতে পারি। কিভাবে করবেন? কাউকে না কাউকে আমি পাবো যে নেত্রকোনার দিকে যাচ্ছে, তাকে ডেকে জিজ্ঞেস করব সে তোমাকে দেখতে পাচ্ছে কিনা। সে যদি তোমাকে দেখতে না পায় তাহলে তোমার কোনো অস্তিত্ব নেই, তুমি আমার উত্তপ্ত মস্তিষ্কের সৃষ্টি। ফিবোনাক্কি চুপ করে রইল। মনসুর সাহেব বললেন, আমার এই ক্ষুদ্র পরীক্ষা তোমার কাছে কেমন মনে হচ্ছে? খুব ভালো পরীক্ষা স্যার। তুমি কি এই পরীক্ষার ভেতর দিয়ে যেতে চাও? অবশ্যই যেতে চাই, কেন যেতে চাইব না? পরীক্ষাটা হলে আমারই লাভ। কি লাভ? আপনি বুঝবেন যে আমি কল্পনা নই, আমার অস্তিত্ব আছে, এবং আমার কথা আপনার মন দিয়ে শোনা উচিত। আমি আপনাকে বিপদে ফেলার জন্য বা বিভ্রান্ত করার জন্য আসিনি, আমি আপনাকে সাহায্য করার জন্য এসেছি। মনসুর সাহেব কথা বললেন না, নিঃশব্দে হাঁটতে লাগলেন। এই মুহূর্তে একজন কাউকে তার প্রয়োজন যে নেত্রকোনা যাচ্ছে বা নেত্রকোনা থেকে ফেরত আসছে। কাকে যেন আসতে দেখা যাচ্ছে, বাঁধের উপর উঠে এলো।
সিগারেট বা বিড়ি টানছে, আগুনের ফুলকি উঠানামা করছে। মনসুর সাহেব দাঁড়িয়ে পড়লেন, আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগলেন। ফিবোনাক্কির গলাতেও আগ্রহ ঝরে পড়ল। স্যার, কেউ একজন আসছে। মনসুর সাহেব এক ধরনের উত্তেজনা অনুভব করলেন। এই বয়সে উত্তেজনা ভালো না। তাছাড়া ডাক্তার বলে দিয়েছে তার প্রেশারের সমস্যা আছে, নর্মালের চেয়ে বেশি। প্রেশারের মানুষদের জন্য উত্তেজনা শুভ না। সিগারেট টানতে টানতে যে আসছিল সে মনসুর সাহেবের সামনে এসে থমকে দাঁড়াল। সিগারেট ফেলে দিয়ে চুপ করে বসে মনসুর সাহেবের পা ছুঁয়ে সালাম করে ফেলল। মনসুর সাহেব চিনতে পারলেন না, অন্ধকারে চেনার কথাও না। তার পুরনো ছাত্রদের কেউ হবে। মনসুর সাহেব বললেন, থাক থাক, সালাম লাগবে না, বলে বিরক্ত হলেন। এই বাক্যটা সবসময় সালাম শেষ হবার পর বলা হয়, কাজেই এটা অর্থহীন বাক্য। স্যার, কেমন আছেন? ভালো। অনেকদিন পর আপনাকে দেখলাম, রোগা হয়ে গেছেন। শরীর তেমন ভালো যাচ্ছে না। কি স্যার? চোখে সমস্যা, তারপর তোমার ইদানিং প্রেশারও সম্ভবত বেড়েছে, নর্মালের চেয়ে বেশি। খুব হাঁটাহাঁটি করবেন। প্রেশার আর ডায়াবেটিস এই দুয়ের একটাই ওষুধ, হন্টন। ফিবোনাক্কি হঠাৎ কথা বলল। ভাই, আপনার সঙ্গে আমার পরিচয় হয়নি। আমার নাম ফিবোনাক্কি। কি নাক্কি? ফিবোনাক্কি, একটু অদ্ভুত নাম। আপনি কে? আমিও আপনার মতোই আপনার স্যারের ছাত্র। ও। ফিবোনাক্কি হাসতে হাসতে বলল, ছাত্রে ছাত্রে ধুল পরিমাণ। ছাত্রে ছাত্রে ধুল পরিমাণ মানে কি? কথার কথা বললাম, সব কথাকে গুরুত্ব দিতে নেই। ভাই, আপনি এখন চলে যান, আমরা হাঁটা শুরু করি। স্যারের সঙ্গে খুব জরুরি কিছু কথা আছে। আপনার নামটা কি যেন বললেন? ফিবোনাক্কি। আপনি কি বাঙালি? এই মুহূর্তে 100% বাঙালি। জীবনানন্দ দাশের কবিতার লাইনও জানি, শুনবেন? জি না। শুনুন না, ভালো লাগবে। জি না, কবিতা শুনব না। তাহলে আপনি আর আপনার স্যারকে আটকে রাখবেন না, ছেড়ে দিন। ওনার সঙ্গে আমার ভয়াবহ ধরনের জরুরি কথা আছে। বদরুল চোখ বড় বড় করে বলল, আবার কাগজ? মনসুর সাহেব বললেন, হ্যাঁ। মনসুর সাহেবের চোখ লাল, চুল উস্কো খুস্কো, গায়ে জ্বর আছে। আজ তিনি ক্লাসেও যাননি। কাগজ কতগুলো দেব? 5 দিস্তা? না, 10 দিস্তা। গতকালই তো স্যার 5 দিস্তা কাগজ নিয়ে গেছেন। শেষ হয়ে গেছে? হ্যাঁ। এক রাতে অঙ্ক করে ভরিয়ে ফেলেছেন? না, অন্য কাজে। বদরুল কৌতূহল চাপতে পারল না, আগ্রহ নিয়ে বলল, 5 দিস্তা কাগজ দিয়ে কি করেছেন? নৌকা বানালাম। নৌকা বানালেন? কাগজের নৌকা? সেই নৌকা দিয়ে কি করলেন স্যার? মনসুর সাহেব অস্বস্তির সঙ্গে বললেন, নদীতে ভাসিয়ে দিয়েছি। বদরুলের মুখ হা হয়ে গেল। সে গলার বিস্ময় চাপা দেওয়ার প্রাণপণ চেষ্টা করতে করতে বলল, মগরা নদীতে সব কাগজের নৌকা ভাসিয়ে দিয়েছেন? খুব ভালো করেছেন। পোলাপানরা কাগজের নৌকা ভাসাবে, আমরা ভাসাবো না, তা হয় না। বসেন স্যার, চা খান। না, চা খাবো না, শরীর ভালো না। চা না খেলেও একটু বসেন। আপনার মতো জ্ঞানীর লোকের পাশে কিছুক্ষণ থাকলেও গায়ে জ্ঞানের বাতাস লাগবে। প্লিজ স্যার, চেয়ারটায় বসুন। মনসুর সাহেব কথা বাড়ালেন না, বসলেন। আপনি হলেন স্যার জ্ঞান সমুদ্র। ছোটখাটো জ্ঞানী প্রায় দেখা যায়, জ্ঞান চৌবাচ্চা, জ্ঞান ডোবা, জ্ঞান পুকুর, কিন্তু জ্ঞান সমুদ্র কখনো দেখা যায় না। আপনি যে এসে বসে থাকেন, এত ভালো লাগে। মনসুর সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ছেলেটা ভালো রসিকতা করছে। সে সবার সঙ্গে রসিকতা করে, না শুধু তার সঙ্গেই করছে? বদরুল চোখ বড় বড় করে বলল, আমি স্যার একটা কাজ করব। আপনার কিছু পায়ের ধুলা ডানোর একটা টিনে ভরে রাখব। জীবনের একটা সঞ্চয় হয়ে থাকবে। লোকজনদের বলতে পারবো, হায়াত মতের কথা তো বলা যায় না। হঠাৎ একদিন মরে গেলেন, তখন ধুলা পাবো কোথায়? আমি আজ উঠি বদরুল। জি আচ্ছা। মনসুর সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, রসিকতা আমি করতে পারি না। সবাই সব জিনিস পারে না। রসিকতা করার বিদ্যা আমার অনায়ত্ত। তুমি করতে পারো। তোমার রসিকতা শুনতে ভালো লাগে। তোমার রসিকতা শোনার লোভেই মাঝে মাঝে এখানে এসে বসে থাকি।
বদরুল হা করে তাকিয়ে রইল। মনসুর সাহেব বললেন, তোমাকে দেখি আর ভাবি প্রকৃতি মানুষকে কত বিচিত্র ক্ষমতা দিয়ে না পাঠিয়েছেন। রসিকতা করতে হলে তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন। তুমি নির্বোধ, তারপরেও তুমি অসাধারণ রসিকতা করো। তোমাকে এই ক্ষমতা দিয়ে প্রকৃতি চোখে আঙুল দিয়ে আমাদের একটা জিনিস বুঝিয়ে দেন, তা হচ্ছে, দেখ, আমাকে দেখ, দেখ কি করতে পারি। বদরুল, যাই, শরীরটা ভালো লাগছে না, নয়তো আরও কিছুক্ষণ বসতাম। তিনি সরাসরি বাসার দিকে রওনা হলেন না, স্কুলে গেলেন। তার পকেটে একটা দরখাস্ত, সেখানে লিখলেন, আমার শরীর খুবই অসুস্থ, স্কুলের দায়িত্ব পালনে বর্তমানে অক্ষম। আমার অতি জরুরি কিছু ব্যক্তিগত কাজও শেষ করা প্রয়োজন, কাজেই আমি আর স্কুলে আসব না বলে স্থির করেছি। অবসর গ্রহণের আগেই আমি অবসর প্রার্থনা করছি। হেডমাস্টার সাহেব স্কুলে ছিলেন না। ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামে সরকার গম দিচ্ছে, তিনি সেই গমের ব্যাপারে সিও সাহেবের সঙ্গে কথা বলতে গেছেন। কখন ফিরবেন ঠিক নেই। মনসুর সাহেব হেড স্যারের টেবিলে দরখাস্ত রেখে বাসার দিকে রওনা হলেন। তার গায়ের তাপ আরও বেড়েছে, তিনি ঠিকমতো পা ফেলতেও পারছেন না। তার মনে হলো প্রকৃতির একটা নিষ্ঠুর দিক আছে, এই নিষ্ঠুরতা তিনি মানুষের ক্ষেত্রেই সবচেয়ে বেশি প্রয়োগ করেন। বয়সের সঙ্গে মানুষের জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে, বিচক্ষণতা বাড়ে, যুক্তি বাড়ে, কিন্তু এই সবের সমন্বয় করে কাজ করার যে ক্ষমতা, তা কমতে থাকে। পরিপূর্ণ মাত্রায় সব দেয়া শেষে হঠাৎ একদিন তিনি একসঙ্গে সব কেড়ে নেন। হরমুজ বলল, স্যার, আপনার কি হয়েছে? শরীর ভালো না, জ্বর আসছে। আর কিছু না, দুপুরে আমি খাবো না, উপাস দিব। ডাক্তার আনি? না, ডাক্তার লাগবে না, তুমি ব্যস্ত হয়েও না। আপনার শরীরের এই অবস্থা, আমি ব্যস্ত হব না? এটা স্যার কি বলেন? তুমি ভালো করে আমাকে লেবু শরবত দাও, আর কিছু লাগবে না। লেবু শরবত বানিয়ে এনে হরমুজ মনসুর সাহেবের গায়ে হাত রেখে প্রায় কেঁদে ফেলল। জ্বরে সর্বাঙ্গ পুড়ে যাচ্ছে। সে ভীত গলায় বলল, এত জটিল অবস্থা? মনসুর সাহেব ক্ষীণ গলায় বললেন, অবস্থা মোটেই জটিল না, অবস্থা সহজ। তুমি এখন আমার সামনে থেকে যাও, আমি কাজ করব। এই শরীরে কি কাজ করবেন? কাজ শুরু করলে শরীরের কথা মনে থাকবে না। আপনার পায়ে ধরি স্যার, আপনি বিশ্রাম করেন। হরমুজ সত্যি সত্যি পা ধরতে এগিয়ে এলো। মনসুর সাহেব ধমক দিয়ে তাকে বিদায় করে সত্যি সত্যি কাগজ কলম নিয়ে বসলেন। পুরনো সব ফাইল বের করলেন। সব হাতের কাছে থাকুক, একটা ভালো ক্যালকুলেটর থাকলে খুব উপকার হতো, হিসেবগুলি দ্রুত করা যেত। আজিজ ব্যাপারীকে বললে সে এনে দেবে। এই লোক তাকে পছন্দ করে, খুবই পছন্দ করে। এই জীবনে তিনি তেমন কিছু পাননি, মানুষের ভালোবাসা পেয়েছেন। হরমুজের কথা ধরা যাক, তাকে অসুস্থ দেখে সে প্রায় কেঁদে ফেলেছিল। হেডমাস্টার সাহেবের কথাই ধরা যাক, তিনি অসুস্থ শুনলে ভদ্রলোক স্কুল ছুটি দিয়ে সব ছাত্র নিয়ে চলে আসবেন। ডাক্তার বজলুর রহমান, এমনকি বদরুল। মাথায় যন্ত্রণা হচ্ছে, তীব্র যন্ত্রণা। একটু আগে লেবু শরবত খেয়েছেন, এখন আবার পিপাসা বোধ করছেন। শরীরও কাঁপছে। ঘরে থার্মোমিটার থাকলেও জ্বর মাপা যেত, ঘরে কোনো থার্মোমিটার নেই। মনসুর সাহেব উবু হয়ে বসেছেন। বসার ভঙ্গির জন্যই কি লিখতে কষ্ট হচ্ছে? তিনি বুকের নিচে বালিশ দিয়ে শুয়ে পড়লেন। বুকে হাঁপ ধরছে। ধরুক, ঘরে আলো কমে আসছে। আকাশে কি মেঘ আছে? চৈত্র মাসে এসব কি শুরু হলো? দুদিন পরপর বৃষ্টি। মনসুর সাহেব অঙ্কের পাশাপাশি লিখলেন, বৃষ্টি পরে টাপুর টুপুর, নদে এলো বান। স্যার কেমন আছেন? মনসুর সাহেব মাথা ঘুরিয়ে দেখলেন ফিবোনাকি। দিনের বেলা এই প্রথম তার দেখা পাওয়া। বাহ, সুন্দর চেহারা তো, এত সুন্দর চোখ। যে কোনো সুন্দর জিনিস দেখা মাত্র হাত দিয়ে ছুঁতে ইচ্ছা করে, শুধু চোখ ছুঁতে ইচ্ছা করে না। ফিবোনাকি আবার বলল, কেমন আছেন স্যার? ভালো। কাজ তো অনেক দূর করেছেন। চেষ্টা করছি। ওই দুটা লাইন কি স্যার কবিতা? হঠাৎ কবিতা লিখলেন যে? বুঝতে পারছি না। আমার মনে হয় আপনার এখন বিশ্রাম করা উচিত। শুয়ে থাকুন। শুয়ে তো আছি। চোখ বন্ধ করে শুয়ে থাকেন। অল্প কিছু বাকি আছে, ওইটা শেষ হলেই। মনসুর সাহেব কাগজের উপর ঝুঁকে পড়লেন। ফিবোনাকি বলল, আমাকে কিছু কাগজ দেবেন স্যার? কি করবে? নৌকা বানাবো, কাগজের নৌকা।
ওই দিন নৌকা বানিয়ে খুব আরাম পেয়েছি। আপনি কি স্যার মগরা নদীতে আমার ভাসান্য কাগজের নৌকা দেখেছেন? না। সবগুলি নৌকা যখন চলছিল দেখতে খুব মজা লাগছিল। তোমার কথায় আমার কাজের অসুবিধা হচ্ছে। তাহলে স্যার আর কথা বলবো না। আমি যদি নিঃশব্দে নৌকা বানিয়ে যাই তাহলে কি কাজের অসুবিধা হবে? না। স্যার ঘরে কি মোম আছে? কেন? নৌকা পানিতে ভাসালে সমস্যা যা হয় তা হলো কাগজ ভিজে যায়। কাগজ ভিজে নৌকা পানিতে তলিয়ে যায়। আমি ভাবছি মোম গলিয়ে নৌকার পেছনে লাগিয়ে দেব, তাহলে নৌকা আর ডুববে না। ঘরে মোম নেই। হরমুজকে দিয়ে আনানো যায় না? ফিবোনাকি, তুমি আমাকে বিরক্ত করছো। নৌকার নিচটায় মোমটা মাখিয়ে দিলে নৌকা ভারী হবে, বাতাসে সহজে দুলবে না। তুমি অকারণ কথা বলছো ফিবোনাকি, আমার চিন্তায় অসুবিধা হচ্ছে। আমি খুব দুঃখিত স্যার। পাই সংখ্যাটির রহস্যময়তা সম্পর্কে আপনার কি ধারণা? পাই হল বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। আপাত দৃষ্টিতে কত সহজ একটা ব্যাপার। আপনার রাশিমালায় এই পাই নিয়ে আসা যায় না? তুমি আমাকে আমার মতো কাজ করতে দাও। আমি আপনাকে সাহায্য করতে এসেছি। আমার কারোর সাহায্যেরই প্রয়োজন নেই। স্যার খুব ভুল কথা বলছেন। একা একা আগানো যায় না, আগাতে হলে সাহায্য লাগে। সবার লাগে না। গণিতজ্ঞ এভিলিয়ানের লাগেনি, রামানুজনের লাগেনি, আমার দাদাজানের লাগেনি। আপনার দাদাজানকে এদের সঙ্গে তুলনা করাটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, ঠিক হচ্ছে। তিনি মহান গণিতজ্ঞ ছিলেন। তার প্রতিভা বাইরের কেউ জানতে পারেনি। ফিবোনাকি হাসছে, শব্দ করে হাসছে। মনসুর সাহেব বললেন, হাসছ কেন? হাসছি কারণ গণিতজ্ঞরা দুর্ভাগা। বেশিরভাগ গণিতজ্ঞের প্রতিভা অজ্ঞাত থেকে গেছে। সেই তুলনায় নিম্নমানের প্রতিভা অতি দ্রুত ছড়িয়ে পড়ে। যেমন যেমন ধরুন গানের প্রতিভা। একজনের সুন্দর গানের গলা, তার প্রতিভা কখনোই চাপা থাকবে না। সে গান গাইবে, কেউ তা শুনবে, তারা অন্যদের জানাবে। প্রতিভার খবর ছড়াবে জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনের নিয়মে। কিন্তু আপনাদের বেলায় ব্যাপারটা ভিন্ন। আপনারা কাজ করবেন, সেই কাজ ফাইলবন্দি পড়ে থাকবে, একসময় ফাইল যাবে হারিয়ে। তুমি আমাকে বিরক্ত করছো ফিবোনাকি। তোমার জন্য আমি কাজ করতে পারছি না। আর বিরক্ত করব না, কাজ করুন। আপনার মাথার যন্ত্রণার অবস্থা কি? এখনো যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ। খুব বেশি? হ্যাঁ। হরমুজকে বলুন যন্ত্রণার কোনো ওষুধ নিয়ে আসতে। তুমি আমাকে খুব বিরক্ত করছো। আপনার কষ্ট দেখে খারাপ লাগছে বলেই করছি, আর করব না। মনসুর সাহেব লিখে যাচ্ছেন। তার চোখ আবার সমস্যা করছে, পানি পড়ছে। চোখ ঝাপসা হয়ে যাওয়ায় দেখতে অসুবিধা হচ্ছে। মাথার যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কিছুক্ষণ ঘুমোতে পারলে ভালো হতো। একবার ঘুমোতে গেলে সেই ঘুম আর ভাঙবে না। ঝমঝম শব্দ হচ্ছে। বৃষ্টি হচ্ছে নাকি? ফিবোনাকি। জি স্যার। বৃষ্টি হচ্ছে নাকি? হচ্ছে স্যার, এই জন্যই তো নৌকা বানিয়ে এত আরাম পাচ্ছি। ফিবোনাকি নৌকা বানাচ্ছে, একটা দুটা না, অসংখ্য। দ্রুত বানিয়ে যাচ্ছে। সে ঘর ভর্তি করে ফেলছে কাগজের নৌকায়। ফিবোনাকি গুনগুন করে গান গাইছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। একই লাইন বারবার বারবার। গান শুনতে শুনতেই মনসুর সাহেব ঘুমিয়ে পড়লেন। হরমুজ হেডমাস্টার সাহেবকে খবর দিয়ে নিয়ে এসেছে। হেডমাস্টার সাহেব সত্যি সত্যি স্কুল ছুটি দিয়ে এসেছেন। এসেছেন আজিজ খাঁ, বদরুল। মনসুর সাহেব চিত হয়ে পড়ে আছেন। মুখের কষ বেয়ে রক্তের ক্ষীণধারা। বুক ওঠানামা করছে। প্রাণ এখনো আছে। কতক্ষণ থাকবে সেটাই কথা। ঘরময় কাগজ সরানো, লেখা কাগজ, ছেঁড়া কাগজ, আর অসংখ্য কাগজের নৌকা। আজিজ খাঁ বললেন, এসব কি? কাগজের নৌকা? বদরুল বলল, স্যারের মাথায় গন্ডগোল হয়ে গিয়েছিল। আমার কাছ থেকে কাগজ নিতেন, নৌকা বানিয়ে নদীতে ছাড়তেন। আজিজ খাঁ হুঙ্কার দিয়ে বললেন, কেন আগে বলনি? বদরুল কাঁদছে। তার চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। হরমুজ কাঁদো কাঁদো গলায় বলল, এই কাগজগুলাই স্যারের সর্বনাশ করেছে। স্যার দিন রাত লিখতেন, লিখতে লিখতে। হেডমাস্টার সাহেব ক্ষিপ্ত গলায় বললেন, সব কাগজ নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলো, সব কাগজ, একটাও যেন না থাকে। হারামজাদা কাগজ।
অচেতন অবস্থাতেও মনসুর সাহেব কথা বলার চেষ্টা করলেন। না না বলতে পারলেন না, শুধু তার ঠোঁট কাঁপল। হেডমাস্টার সাহেব বললেন, এক্ষুনি ওনাকে ঢাকায় নিয়ে যাবার ব্যবস্থা করতে হবে, 1 সেকেন্ডও দেরি করা যাবে না। আশ্চর্য, কেউ একজন বলল না লোকটার এই অবস্থা। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। বলতে বলতে হেডমাস্টার সাহেবের চোখে পানি এসে গেল। আজিজ খাঁ গাড়ি নিয়ে এসেছেন। গাড়ি সরাসরি ঢাকা যাবে। হরমুজ সব কাগজ আগুনে দিয়েছে। আগুন জ্বলছে দাউ দাউ করে। হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে কিছুক্ষণের জন্য মনসুর সাহেবের জ্ঞান ফিরল। অপরিচিত ঠান্ডা ঘর, শরীরে নানা যন্ত্রপাতি লাগানো, অক্সিজেন দেয়া হচ্ছে। কয়েকজন ডাক্তার এবং নার্স উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছেন। মনসুর সাহেব ব্যস্ত হয়ে খুঁজলেন ফিবোনাক্কিকে। ওই তো ফিবোনাক্কি, তার সঙ্গে কথা বলা দরকার। কিন্তু ঠোঁট ফাঁক করার ক্ষমতা তার নেই। কথা তো অনেক দূরের ব্যাপার। তিনি মনে মনে ডাকলেন, ফিবোনাক্কি। ফিবোনাক্কির সঙ্গে সঙ্গে জবাব দিল, জি স্যার। ওরা আমার সমস্ত কাগজপত্র আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে স্যার, আমি জানি। তুমি কি খুশি হয়েছ ফিবোনাক্কি? ফিবোনাক্কি জবাব দিল না। মনসুর সাহেব বললেন, আমি তোমাকে আমার কল্পনার একটি অংশ ভেবে ভুল করেছিলাম। তুমি আমার কল্পনার অংশ নও, তুমি আসলেই শূন্য জগতের কেউ। স্যার, আপনি ঠিকই ধরেছেন। তোমাকে পাঠানো হয়েছিল আমার কাজ নষ্ট করে দেওয়ার জন্যে। জি স্যার। যখন বুঝতে পারলাম তখন আর করার কিছু নেই। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই মারা যাচ্ছি, তাই না ফিবোনাক্কি? স্যার, আমার তাই ধারণা। মৃত্যু কেমন ফিবোনাক্কি? মৃত্যু কেমন আমি বলতে পারছি না স্যার। আমাদের জগতে মৃত্যু নেই, আমরা বাস করি মৃত্যুহীন জগতে। ও, আমরা যদি আমাদের জগৎটাকে সুরক্ষিত করতে চাই, সেটা কি অন্যায়? না, অন্যায় নয়। পৃথিবীর মানুষরা আমাদের জগতে ঢুকে পড়তে চাচ্ছে। তারা শূন্যের রহস্য একবার ধরে ফেললে আমাদের কি হবে? আমরা থাকতে চাই আমাদের মতো, সেখানে কারোরই প্রবেশাধিকার নেই। আমরা কিছুতেই এই রহস্য ভেদ করতে দেব না। যারা এই চেষ্টা করবে তাদেরই আমরা দূরে সরিয়ে দেব, তাদের কাজ নষ্ট করে দেব। আমি এখন তোমাদের রহস্য জানি, আমি তো সমাধান করেছি। স্যার, আমি জানি, এই জন্যই তো আপনার কাজ পুড়িয়ে দেবার ব্যবস্থা হয়েছে। আমাতেই তো সব শেষ হচ্ছে না, আবারও একজন আসবেন। আমরা লক্ষ্য রাখি, কিছুই আমাদের লক্ষ্যের বাইরে নয়। মনসুর সাহেবের ঘুম পাচ্ছে। চোখ আর মেলে রাখতে পারলেন না। মনে হচ্ছে এটাই শেষ ঘুম। ফিবোনাক্কি বলল, স্যার শুনুন। তিনি বললেন, শুনছি। আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি যা করেছি আমার জগতের দিকে তাকিয়ে করেছি। আপনিও নিশ্চয়ই আপনার পৃথিবী, আপনার প্রিয় জগৎ রক্ষা করার জন্য যা করণীয় তা করবেন। করবেন না স্যার? হ্যাঁ, করব। স্যার, আমি কি কিছু করতে পারি আপনার জন্যে? আমার সময় শেষ। এই শেষ সময়ে তুমি কি করবে? আপনার মস্তিষ্কে অনেক সুখ স্মৃতি আছে, তার একটি দেখতে দেখতে যেন আপনার জীবনের রীতি হয়, সেই ব্যবস্থা করব। তার প্রয়োজন নেই ফিবোনাক্কি। আপনার জন্য কিছু একটা করতে ইচ্ছে হচ্ছে স্যার। আমাকে দয়া করে অনুমতি দিন। আপনার মস্তিষ্কের অতি গোপন একটা জায়গা থেকে মিষ্টি একটা স্মৃতি আমি বের করে আনি। আপনার ভালো লাগবে, আপনার খুব ভালো লাগবে। মনসুর সাহেব কিছু বলার আগেই ঝমঝম শব্দ শুনতে পেলেন। বৃষ্টির শব্দ। টিনের চালে বৃষ্টি পড়ছে। তিনি দেখলেন, তিনি তাদের গ্রামের বাড়িতে শোবার ঘরে আধশোয়া হয়ে আছেন, হাতে একটা বই। গভীর রাত। পাশের টেবিলে হারিকেন জ্বলছে। হারিকেনের ক্ষীণ আলোয় তিনি বৃষ্টির রাতে বই পড়ছেন। দরজা ঠেলে কে ঢুকছে? আরে, রূপা না? হ্যাঁ, রূপা, তার কিশোরী বধূ। আহা, কতদিন পর দেখলেন রূপাকে। এত সুন্দর মেয়ে, এত মিষ্টি চেহারা। রূপা বলল, এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজবে? না না, পাগল হয়েছ? দুপুর রাতে বৃষ্টিতে ভিজব কি? তোমার কি সব পাগলামি? রূপা মন খারাপ করে বসে আছে। তার চোখ ভিজে উঠেছে। ফিবোনাক্কি এই স্মৃতি কেন দেখালো? এই স্মৃতি তার জীবনের দুঃখময় স্মৃতির একটি।
তিনি সে রাতে স্ত্রীর সঙ্গে বৃষ্টিতে ভিজতে যাননি। এইসব ছেলে মানুষই তার চরিত্রে ছিল না। তিনি দেখছেন অভিমানে রূপার চোখ ভিজিয়ে উঠতে শুরু করেছে। তখন তিনি বই ফেলে দিয়ে বললেন, চলো যাই, ভিজি। রূপা আনন্দে হেসে ফেলল। ঘটনা এরকম ঘটেনি। তিনি রূপাকে অগ্রাহ্য করে সে রাতে বই পড়েছেন। এখানে ঘটনা বদলে যাচ্ছে। ফিবোনাক্কি তার স্মৃতি পাল্টে দিচ্ছে। তিনি দেখছেন রূপাকে নিয়ে উঠোনে নেমে গেছেন। ঝুম বৃষ্টি পড়ছে। বৃষ্টির শব্দের সঙ্গে গলা মিলিয়ে রূপা হাসছে খিলখিল করে। আহ, কি সুন্দর স্মৃতি, কি মধুর স্মৃতি! ফিবোনাক্কি চমৎকার একটি স্মৃতি তৈরি করে তাকে উপহার দিচ্ছে। তিনি গাঢ় স্বরে বললেন, ধন্যবাদ ফিবোনাক্কি, ধন্যবাদ। রূপার হাত ধরে তিনি বৃষ্টিতে ভিজছেন। এক একবার বিদ্যুৎ চমকাচ্ছে। সেই আলোয় দেখছেন জল ভেজা আশ্চর্য মায়াবী এক মুখ। তিনি আবারও বললেন, ধন্যবাদ ফিবোনাক্কি। শুনছিলেন হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশন শূন্য। পড়ছিলাম এর তৃতীয় ও শেষ পর্ব। সায়েন্স ফিকশনটি শুনতে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।